আমি বলছি মাধ্যমিক ভৌত বিজ্ঞানে 100 পাওয়ার জন্য যা দরকার সব করানো হবে। এর বাইরে আর কোনো প্রশ্ন হয় না, কোনো উত্তর হয়। যেটা করাবো সেটা ছাড়বি না, তার বাইরে কিছু করবি না। তোকে 100 পাওয়ানোর দায়িত্ব আমার। যারা অনেকদিন ধরে অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটাতে যুক্ত আছে, আমাদের ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছে অথবা ব্যাচের মাধ্যমে ক্লাস করছে, শিখছে, পড়ছে, আমি দাবি করে বলতে পারি, চোখ কান নাক বন্ধ করে বলতে পারি, তাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের ভয় কেটে গেছে। তাদের আর ভৌত বিজ্ঞান নিয়ে কোনো রকম চিন্তা হয় না। তারা শুধু এটা ভাবে যে কিভাবে ভৌত বিজ্ঞানে 100 পেতে হবে, কি করে নিজের এক্সপেক্টেড নাম্বারের থেকে বেশি নাম্বার পেতে হবে। এই চ্যালেঞ্জটা আমি আজকে এখানে করলাম, লিখে দিতে পারি। যারা আজকে প্রথমবার খুঁজে পেয়েছিস তাদেরকেও বলবো একদম ভয় পাস না, জাস্ট ব্লাইন্ডলি অ্যাডভেঞ্চার একাডেমিকে ফলো কর, যা যা করাচ্ছি করতে থাক। সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে আমাদের ছেলেমেয়েরা কাঁপিয়ে দিয়েছে, শুধু সেইটুকুতে সীমাবদ্ধ থাকলে হবে না। টেস্ট আর মাধ্যমিক আমাদের টার্গেট, সেই কারণে পুরো বইটাকে খুব অল্প সময়ের মধ্যে রিভিশন করাতে নেমে পড়েছি আমি। তোরা দেখতে পেয়েছিস আমি একটা টেস্ট স্পেশাল রিভিশন বিগ ব্যাং 10 সিরিজ শুরু করেছি, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি বেছে বেছে 10টা করে প্রশ্ন নিয়ে আসছি, এবং সেই 10টা প্রশ্নকে যদি তুই করে নিতে পারিস, তোর পুরো চ্যাপ্টারটা একবার ঘুরে দেখা হয়ে যায়, একবার রিভিশন হয়ে যায়। তোদেরকে বারবার করে বলেছি যেটা করাবো সেটা ছাড়বি না, তার বাইরে কিছু করবি না। তোকে 100 পাওয়ানোর দায়িত্ব আমার। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চলো আজকে পরমাণু নিউক্লিয়াস শুরু করা যাক। এর আগে গ্যাসের আচরণ করিয়েছি, তাপ করিয়েছি, দুটো চ্যাপ্টার রিভিশন হয়ে গেছে, ধামাকা ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। ধামাকা ব্যাচে আগের দিন আয়নীয় সমযোজী বন্ধনের গল্প শেষ করে দিয়েছি, আর এই যে সামনের যে ক্লাসটা আসছে সেখানে বিগত বছরের টেস্ট পেপার ঘেটে যত রকমের প্রশ্ন আয়নীয় সমযোজী বন্ধন থেকে এসেছে সবকিছু করিয়ে দেবো। তার ফলে ওই চ্যাপ্টারটা এমনি শেষ, তারপর অন্য একটা চ্যাপ্টার ধরবো, জৈব রসায়ন হয়তো ধরবো, ওই একই রকম অ্যাপ্রোচ, পুরো টেস্ট পেপার ঘেটে তার কঠিন কঠিন যে সমস্ত প্রশ্ন এসেছে সব বেছে একসাথে করিয়ে দেবো। ধামাকা ব্যাচে এই স্ট্র্যাটেজি চলবে একদম অক্টোবর নভেম্বর পর্যন্ত। টেস্ট পরীক্ষার আগে একটা স্পেশাল কিছু সেশন রাখবো, পুরো অঙ্ক ধরে ধরে গোড়া থেকে তো এমনি শেখাবো, তার আগে পুরো একদম ফুল সিলেবাস রিভিশন, প্র্যাকটিস, অঙ্কের প্র্যাকটিস সব করাবো। টেস্ট পরীক্ষা মিটবে, মাধ্যমিক স্পেশাল প্রিপারেশন শুরু হবে, তুই দেখতে থাক। অনেকে প্রশ্ন করছিস দাদা ধামাকা ব্যাচে কি করানো হবে, আমি বলছি মাধ্যমিক ভৌত বিজ্ঞানে 100 পাওয়ার জন্য যা দরকার সব করানো হবে। এর বাইরে আর কোনো প্রশ্ন হয় না, কোনো উত্তর হয় না। চল প্রথম প্রশ্ন, ভর বিচ্যুতি কাকে বলে? আর এই একটা তার সাথে প্রশ্ন আছে। দেখ আমি তোকে একটা কথা বলছি ভাই, এই যে ভর বিচ্যুতি কথাটা শুনলেই তোর নিশ্চয়ই নিউক্লিয়াসের কথাটা মনে পড়ে। দেখ নিউট্রন আর প্রোটন মিলেই তো নিউক্লিয়াস তৈরি করে। আমি ধর বললাম এরা এখনো নিউক্লিয়াস তৈরি করেনি, এরা বাইরে এমনি নর্মাল ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে কিছু সংখ্যক নিউট্রন আছে, কিছু সংখ্যক প্রোটন আছে, ঠিক আছে। আমি বললাম আমি এদেরকে একটুখানি ভর করে একটা টোটাল ভর পেতে পারি। তুই বলবি হ্যাঁ দাদা, তুমি সব কটা প্রোটনকে ধরে আনো, সব কটা নিউট্রনকে ধরে আনো, সবাইকে একসাথে একটা পাল্লা বাটকারের উপর চাপাও, নিয়ে তাদের একটা ভর বার করো। একদম করা যেতে পারে। এবার এই নিউট্রন আর প্রোটন গুলো আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে না, এরা সবাই একত্রিত হয়ে একটা নিউক্লিয়াস তৈরি করেছে। এই নিউক্লিয়াসটার ভেতর এত সংখ্যক নিউট্রনই আছে যতগুলো আমি এখানে ধরে এনেছিলাম, এত সংখ্যক প্রোটনই আছে যতগুলো আমি এখানে ধরে এনেছিলাম। ওরা সবাই একত্রিত হয়ে একটা নিউক্লিয়াস তৈরি করলো। তুই আমাকে বল সুস্থ স্বাভাবিক মানুষরা কি চিন্তা করতে পারে যে আমি এই যে নিউট্রন আর প্রোটন গুলোকে ধরে এনেছিলাম, ধরে নিয়ে এসে যে এখানে ভরটা তাদের মেপেছি, এই ভরটা আর ওরাই যখন গিয়ে নিউক্লিয়াসটা তৈরি করেছে সেই ভরটা সেম হওয়া উচিত। তুই ধর আজকে আমি এখানে পড়াচ্ছি, কালকে যদি তুই আমাকে বলিস যে দাদা তোমার ক্যামেরাটা এখান থেকে ওখানে সরিয়ে দাও, তুমি ওখানটা দাঁড়িয়ে পড়াও, আমি আজকে এখানে যা পড়াচ্ছি ওখানে তাই পড়াবো। তাহলে এই নিউট্রন প্রোটন গুলো যেগুলোকে আমি ধরে এনেছিলাম তার ভর যা হয়েছিল, যখন তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তখন তারা ফাঁকা ফাঁকা ছিল, একদম আলাদা আলাদা ছিল, আর যখন তারা নিউক্লিয়াস তৈরি করবে ভর একই হওয়া উচিত। কিন্তু দেখা যায় একটা কনসেপ্ট আমি বারবার করে শেখাই, বাপ বাপ হতা হে। কি বললাম? কনসেপ্টটা মনে রাখবি, নাম কি? বাপ বাপ হতা হে। ফাউন্ডেশন ব্যাচেও শিখিয়েছিলাম কনসেপ্টটা। দেখ মানেটা কি দাদা? বল এখানে বাবাকে, বাবা মানে যে জন্ম দিচ্ছে, আগে যখন ফাঁকা ফাঁকা ছিল এরাই নিশ্চয়ই বাবা, কারণ এখান থেকে এটা তৈরি হচ্ছে। বাবা বাবাই হয় মানে বাবার ভর সবসময় বেশি হবে। মানে এই নিউট্রন আর প্রোটন গুলো যখন ফাঁকা ফাঁকা ছিল তখন ওদের যে মোট ভর ছিল সেটা বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু যখন তারা নিউক্লিয়াস তৈরি করবে। তুই জাস্ট ধরে নে, এখানে আমার কাছে জেড সংখ্যক প্রোটন ছিল, প্রত্যেকের ভর ছিল এমপি। তাহলে একটা প্রোটনের ভর যদি এমপি হয় তাহলে জেড খানা প্রোটনের ভর কত হয়ে যাবে? জেড এমপি হয়ে যাবে। এগুলো সব তোদের কাছে এখন জলভাত। যদি আমি বলি টোটাল ভর সংখ্যাটা এ ছিল, তাহলে নিউট্রনের সংখ্যা কত হবে?
না দাদা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দাও, তাহলে নিউট্রনের সংখ্যা বেরিয়ে যাবে a মাইনাস জেড। প্রত্যেকটা নিউট্রনের ভর সাপোজ mn, তাহলে একটা নিউট্রনের ভর যদি mn হয় তাহলে a মাইনাস জেড সংখ্যক নিউট্রনের ভর কত হয়ে যাবে না a মাইনাস জেড ইন্টু mn হয়ে যাবে। আর এই যে নিউক্লিয়াসটা তারা তৈরি করছে, আমি ধর বললাম তার ভরটা হচ্ছে টোটাল বড় হাতের m, একদম পরিষ্কার। এই যে টোটাল ভরটা আছে, এই যে প্রোটন আর নিউট্রনস গুলোর যে মোট ভর আছে, তারা তো বাবা, তাহলে তাদের মোট ভরটা বেশি হবে। তাহলে দাদা এখান থেকে ভরের পার্থক্যটাকে লিখবো কি করে না ডেল এম দিয়ে লিখবো। কি লেখা যেতে পারে বলো? আমি বলছি প্রোটন গুলোর মোট ভর জেড ইন্টু এমপি প্লাস নিউট্রন গুলোর মোট ভর এ মাইনাস জেড ইন্টু mn। এই যে পুরোটা বেরিয়ে গেল, সেখান থেকে বাদ দিয়ে দেবো নিউক্লিয়াসের মোট ভর। এই যে পুরো ইকুয়েশনটা আমার বেরোলো, এটাই হচ্ছে ভর ত্রুটি বা ভর পার্থক্য। এই ভর ত্রুটি বা ভর পার্থক্যটা যে হলো দাদা, এই যে ভরটা কমে গেল, এই যে ভরের পার্থক্যটা লক্ষ্য করা গেল, পরিবর্তনটা লক্ষ্য করা গেল, আমরা তো পড়েছি ভর তো এমনি এমনি কোথাও চলে যেতে পারে না, ওর নিশ্চয়ই কোনো একটা রূপের পরিবর্তন ঘটেছে। সৃষ্টি ধ্বংস তো কিছু হচ্ছে না, শুধু এক রূপ থেকে আরেক রূপের মধ্যে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। এবার একটুখানি সত্যি কথা বলে ফেলে, এই ভরটা গেল কোথায়? আমি বলছি দেখ ভাই, আইনস্টাইন বলে একজন বিজ্ঞানী ছিলেন, যদি না চিনে থাকিস তাহলে আমি বলবো সায়েন্স পড়িস না। তিনি একটা সমীকরণ দিয়েছিলেন ই ইকুয়াল টু ডেল এম ইন্টু সি স্কোয়ার। কারণ ইনি মানে আমি যদি আনঅফিসিয়ালি তুই যদি বলতে বলি যে সমীকরণটা না হলে সায়েন্স ঠিকঠাক ডেভেলপই করতো না। এই যে ই ইকুয়াল টু ডেল এম ইন্টু সি স্কোয়ার, এইখানে এই ডেল এমটাই তো এই ডেল এম রে, এবং এই যে ডেল এমটা, এই যে ভর পার্থক্যটা, সেটা আইনস্টাইনের ই ইকুয়াল টু ডেল এম ইন্টু সি স্কোয়ার সমীকরণকে মেনে, সমীকরণ অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। এই ভরের ডিফারেন্সটা যে শক্তিতে রূপান্তরিত হয়েছে, সেই শক্তিটার নামই তো বন্ধন শক্তি। আর এই বন্ধন শক্তিটাই তো নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটন গুলোকে বেঁধে রেখেছে, আঁকড়ে জড়িয়ে ধরে রেখেছে। দাদা দরকার কেন পড়লো জড়িয়ে ধরে রাখার, আঁকড়ে রাখার? নিউট্রনের চার্জ কি? চার্জ তো নেই। প্রোটনের চার্জ কি? পজিটিভ। আরে পজিটিভ কখনো নিস্তড়িতের সাথে থাকে রে ভাই? কিছু তো একটা ফোর্স লাগবে, কিছু তো একটা বল লাগবে ওদেরকে একসাথে ধরে রাখার জন্য। ওই শক্তিটা যোগান দেবে কে? ওই শক্তিটা তৈরি করবে কে? শক্তি তো হুট করে তৈরি হয় না, রূপান্তরিত করতে হয়। ওই জন্য কিছুটা ভর কমে গিয়ে শক্তিতে রূপান্তরিত হয়ে ওদেরকে একসাথে বেঁধে রাখলো। যে ভরটার পার্থক্য দেখা গেল সেটাই ভর ত্রুটি, যে শক্তিটা রূপান্তরিত হলো সেটাই বন্ধন শক্তি। একদম পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। দাদা থোরিয়াম আছে, দাদা এখান থেকে এই পিবি রয়েছে, পিবির পুরো নাম লেড, কিন্তু পুরো নাম বলবো না, পিবি মানে হচ্ছে লেড। এইবার দাদা আমাকে একটুখানি বলো, প্রশ্নটা বলে দিয়েছে কটা আলফা কটা বিটা কণা নির্গত হয়েছে, আমি বুঝবো কি করে? আমি বলছি সবার প্রথমে না ভর সংখ্যা দেখবি রে ভাই। তোরা তো জানিস যদি একটা আলফা বেরিয়ে যায় তাহলে ভর সংখ্যা 4 একক কমে আর প্রোটন সংখ্যা 2 একক কমে। তুই তো জানিস যদি একটা বিটা কণা বেরিয়ে যায় তাহলে ভর সংখ্যাটা আনচেঞ্জ থেকে যায়, প্রোটন সংখ্যাটা 1 একক বেড়ে যায়। তাহলে তুই আমাকে বল, এখানটায় 234 ছিল, এখানটায় 206 হয়ে গেছে, কমলো কত না দাদা 28। আচ্ছা তুই বল একটা আলফা বেরোলে 4 কমে, তাহলে কটা আলফা বেরোলে 28 ভর সংখ্যা কমে? দাদা 7টা আলফা বেরিয়ে গেলে নিশ্চয়ই কমবে। একটার জন্য 4, তো 7টার জন্য 4 7 28। আমি বললাম ভেরি গুড। এবার তুই আমাকে বল, দাদা আমাকে না ফর্মুলা দিয়ে শিখিয়েছিল, এইসব তুমি কি বলছো? চুপ করে থাক, যেটা বলছি শোন। 7টা আলফা বেরিয়েছে, এবার তুই ক্যালকুলেট কর একটা আলফার জন্য প্রোটন সংখ্যা কত কমে। দাদা প্রোটন সংখ্যা 2টো কমে, তাহলে বল প্রোটন সংখ্যা কমে কত হওয়া উচিত ছিল? না দাদা দাদা দাঁড়া একটুখানি হিসাবটা লাগাই, এখানে ছিল 90। হ্যাঁ 90। যদি তুমি বলো 7টা আলফা বেরিয়েছে, তার মানে প্রত্যেকটার জন্য 2টো করে কমার কথা, মানে 7 2 14টা কমে যাওয়ার কথা। তো 14টা যদি বাদ দিই তার মানে 80 হয়, 4 বাদ দিয়ে 76 হয়। 76 হবে। হ্যাঁ ভুল লিখেছে। না ভুল লেখেনি, আলফা আর বিটা দুটোই বেরিয়েছে। তুই বল হওয়ার কথা কত ছিল? 76। দাদা যদি 7টা আলফা বেরোয়
তাহলে প্রোটন সংখ্যাটা 76 হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে 82। তার মানে এবার বিটার কাজ, আলফার কাজ যা ছিল হয়ে গেছে। এবার বল কটা বিটা বেরিয়েছে। দাদা একটা বিটা বেরোলে প্রোটন সংখ্যা 1 বাড়ে। হওয়ার কথা ছিল 76, হয়েছে 82। বল কত বেড়েছে? 76 হওয়ার কথা 82 হয়েছে, মানে দাদা 6 বেড়েছে। প্রোটন সংখ্যা 6 যদি বাড়ে তার মানে কটা বিটা বেরিয়েছে? 6টা বিটা বেরিয়েছে। আরেকবার একটুখানি বিষয়টা হিসাব করে দেখাই, যদিও আমি বুঝে গেছি তোরা সব জেনে গেছিস। থোরিয়াম ছিল 234 থেকে 206 হচ্ছে। বল কত কমলো? না দাদা 28 কমলো। একটা আলফা বেরোলে 4 কমে ভর সংখ্যা, তাহলে এখানে 28 কমেছে ভর সংখ্যা। তাহলে কটা আলফা বেরিয়েছে? না দাদা 7টা বেরিয়েছে, কারণ একটার জন্য 4 তো 7টার জন্য 28। দাদা যদি 7টা আলফা বেরোয় তাহলে ভর সংখ্যা যেমনি 28 কমছে, একই রকম ভাবে প্রোটন সংখ্যাও তো 7 2 14 কমে যাওয়ার কথা, কমে গিয়ে 76 হওয়ার কথা, কিন্তু লেখা রয়েছে তো 82। তার মানে দাদা এখানে এবার বিটার গল্প রয়েছে। না 76 হওয়ার কথা 82 হয়েছে, মানে 6 আরো বেশি আছে। 6 বেশি কি করে? একটা বিটা বেরোলে একবারে, তাহলে 6টা বিটা বেরোলে 6 বেড়ে গেছে। জয় ধামাকাটা লেখ, কি করছিস? পরের প্রশ্ন, নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কি বোঝো? বুঝে গেছিস। নিউক্লিয়ন গুলোকে জোটবদ্ধ অবস্থায় রাখতে যে পরিমাণ শক্তি লাগছে সেটাই বন্ধন শক্তি। আসছে কি করে? আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী। বন্ধন শক্তি রাশিমালা প্রতিষ্ঠা করে দিয়েছি, ঠিক আছে। অঙ্ক দিতে পারে, যেগুলো আমরা দেখবি ফাউন্ডেশন ব্যাচের মধ্যে যারা পড়িস দেখবি করিয়েছিলাম, বিভিন্ন প্র্যাকটিস সেশনের মধ্যে করাবো ইউটিউবের মধ্যে, আর ধামাকা ব্যাচে তো সবই হবে, ঠিক আছে। যদি কেউ চাস ধামাকা ব্যাচে ভর্তি হতে, পিন কমেন্ট চেক কর, ওখানে পুরো ভর্তির পদ্ধতি দিয়ে দেওয়া আছে। ডেসক্রিপশন সেকশন এই ভিডিওটা, যদি পিন কমেন্ট না থাকে তাহলে ডেসক্রিপশন চেক কর, ভিডিওর টাইটেলের পাশে দেখবি মোর লেখা রয়েছে, ওখানে ক্লিক করবি, পুরো ডেসক্রিপশনটা বেরিয়ে যাবে। আর একটা কথা বলছি শোন, ধামাকা ব্যাচের যে ফিস রয়েছে সেটা 799 টাকা ওয়ান টাইম রয়েছে, ওটা একবারই পে করলে পুরো মাধ্যমিক অবধি হয়ে যাবে তোর। আর এইটুকু তোকে আমি বলতে পারি, তোর ভৌত বিজ্ঞানের জন্য যা লাগবে তোকে সব করানো হবে, কোনো চিন্তা করিস না। শুধু ব্লাইন্ডলি এডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল আর ধামাকা ব্যাচকে ফলো কর। এডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল আর ধামাকা ব্যাচ দো ভাই দোনো তাবাহি। এর বাইরে আমি আর কোনো কথা বলবো না, বাকিটা করে দেখাবো। ধামাকা ব্যাচ থেকে প্রত্যেক বছর রেজাল্ট বেরিয়েছে, এই বছরের রেজাল্ট আরো ভয়ঙ্কর বেরোবে, তোকে আমি চ্যালেঞ্জ করে বললাম। আগের বারে যতগুলো 100 উঠেছে আমি গুনতে তো পেরেছি, এবছরে মনে হয় না গুনতে পারবো বলে। আর 99 98 97 আমি এমনিও গুনতে পারি না, এবছরও গুনতে পারবো না, চ্যালেঞ্জ আমার। তোর এক্সপেক্টেড নাম্বার যা ছিল তুই দেওয়ালের মধ্যে লিখে রাখ, আর ধামাকা ব্যাচে ভর্তি হওয়ার পর কত হয়েছে সেটা রেজাল্টের দিন লিখে রাখবি, তারপর ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবি। আর রাখিতে একটা অফার আছে, তোদের জানিস, প্রত্যেকে সবাই জেনে গেছিস, সবাই অ্যাপটা অবশ্যই ডাউনলোড কর ভাই। অ্যাপ ডাউনলোড করলে তোর কাছে সব ইনফরমেশন যাবে। অ্যাপের তুই দুটো ভাবে ডাউনলোড করতে পারিস, এডভেঞ্চার একাডেমি, এডভেঞ্চার লিখবি কিন্তু, হ্যাঁ, এডভেঞ্চার একাডেমি সৈকত দাস, প্লে স্টোরের মধ্যে গিয়ে সার্চ কর, অ্যাপ পেরিয়ে যাবে তোর। অ্যাপটা ডাউনলোড করে নে, লগ ইন করে নে, রেজিস্টার করে নে, হলো। অথবা তোর কাছে দেখবি ডেসক্রিপশন বা পিন কমেন্টে অ্যাপের লিংক দেওয়া আছে, তুই ওখান থেকে ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারিস। অ্যাপ ডাউনলোড করে রাখ, তুই অ্যাপের মধ্যে সব দেখতে পাবি। রাখির দিন একটা 150 টাকার কুপন পাবি, তার মাধ্যমে তুই 649 ওয়ান টাইম অ্যাডমিশন করতে পারবি। আর ধামাকা ব্যাচের সংখ্যা এত হয়ে গেছে যে সেটা আমাদের সব থেকে বড় ব্যাচ হয়ে গেছে, ক্লাস 11 এর ব্যাচটাকে ছাড়িয়ে গেছে। আমাদের একদিন 11 এর ব্যাচটা সবচেয়ে বড় ব্যাচ ছিল। হ্যাঁ, এইটা হয়ে গেছে। নিউক্লিয় বিভাজন কাকে বলে দেখ। বিভাজন মানে কি? ভেঙে যাওয়া। তার মানে দাদা এখানে কিছু ভেঙে যাবে? বললাম একদম ভেঙে যাবে। কে ভেঙে যাবে? না ইউরেনিয়াম ভেঙে যাবে। ইউরেনিয়াম 235 ছিল, 92 ছিল। আচ্ছা কিভাবে ভাঙবে? যখন আমরা ছোটবেলায় খেলতাম, পাশের বাড়ির দাদুর যে কাঁচটা ভেঙে যেত, কিভাবে ভাঙতো? কিছু একটা দিয়ে হিট করলে তবে না ভাঙতো, তারপরে দাদু মারতে আসতো, সেটা আলাদা বিষয়, কিন্তু ভাঙতো তো। তাহলে দাদা এখানেও কিছু একটা দিয়ে আঘাত করতে হবে। কি দিয়ে আঘাত করব? তুই একটা ধীরগতি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত কর। দাদা ধীরগতি সম্পন্ন কেন? আমি বলছি শুনবি কেন। ধর ওখানে দাদুর বাড়ি আছে, জানলার কাজ আছে, ঠিক আছে, আমি বলছি, আমি কিন্তু সাজেস্ট করছি না বারবার করে, করবি না গিয়ে কিন্তু এইসব করলে মার তুই খাবি, সেখানে দায়িত্ব আমার নয়। কিন্তু তুই যদি একটা বলকে প্রচুর জোরে মারিস, দেখবি যে জায়গাটায় গিয়ে লাগবে শুধু ওই জায়গাটা গোল হয়ে ভেঙে ভেতরে ঢুকে যাবে। কিন্তু যদি তুই হালকা করে মারিস, দেখবি গিয়ে লাগলে পুরো কাঁচটা ছচ্ছর করে ভেঙে পড়ে যাবে। জাড্ডের জন্য হয়, ক্লাস 9-এ পড়েছি সেটা। তার মানে দাদা ধীর গতি সম্পন্ন নিউট্রন দিয়ে আমি আঘাত করালাম, যখনই আঘাত করাচ্ছি এখানে 1 আছে, 235-এর সঙ্গে জুড়ে গেল, 236 হয়ে গেল, ইউরেনিয়াম হয়ে গেল, 92 যেমন ছিল বসে গেল।
এইবার এইটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে তিনখানা পদার্থ তৈরি করবে। একটা হচ্ছে বেরিয়াম, একটা হচ্ছে ক্রিপ্টন, আর একটা নিউট্রন আঘাত করেছিল সেখান থেকে তিনটে নিউট্রন তৈরি হবে। এই জন্যই কিন্তু শৃঙ্খল বিক্রিয়া নাম হয়। এইবার এখান থেকে একটা উপায় বলে দিচ্ছি, দেখ এখানে 141 হয়, তুই ধর নিচে প্রোটন সংখ্যাটা কত ছিল বেরিয়ামের ভুলে গেছিস, তুই ক্রিপ্টনটা পুরো মনে রাখ, এটা হচ্ছে 92 36। এবার মনে রাখার উপায় কি না, এই পুরোটাই এটাতে কনভার্ট হবে। তাহলে দাদা 36 আছে, এখানে তো 0 আছে, তার মানে 92 থেকে 36 বাদ দিলে যেটা থাকবে সেটাই বেরিয়ামের হবে। তাহলে 92 থেকে 36 বাদ দিয়ে দিই, 6 4 5 56 হচ্ছে, তাহলে নিশ্চয়ই বেরিয়ামের এখানটায় 56ই হবে, একদম পরিষ্কার। তুই যদি 56 মনে রাখিস একইভাবে 36 বার করতে পারবি। ওপরে গুলো গোন না, 141 আছে, 92 আছে, আর এখানে 3 খানে 1 মানে 3 আছে, 3 2 5 আর 1 6, 9 আর 4 13, 3 হাতে 1 1 1 2, বল 234 হচ্ছে। জয় ধামাকাটা লেখ আবার কি। এই যে একটা ভারী মৌলের নিউক্লিয়াসকে ধীরগতি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাতের ফলে কতগুলো হালকা মৌলের নিউক্লিয়াস, তার সাথে নিউট্রন জাতীয় কণা এবং প্রচুর পরিমাণে যে শক্তি উৎপন্ন হয়, এই পদ্ধতিটাকে নিউক্লিয় বিভাজন বলা হয়। এবং তুই হয়তো প্রশ্ন করতে পারিস, দাদা এতে উৎপন্ন বিপুল পরিমাণ শক্তির উৎস কি? এই যে শৃঙ্খল বিক্রিয়া হচ্ছে তার ফলে যে পারমাণবিক বোমা টোমা যে তৈরি হচ্ছে, এই প্রচুর পরিমাণ শক্তির উৎসটা কোথায়? সেই ভর ত্রুটি। আর ভর ত্রুটি যখনই আসে এডভেঞ্চার একাডেমি স্পেশাল বাপ বাপ হতা হয় কনসেপ্ট আসে। বল বাবা কে? বাবা হচ্ছে দাদা এরাই তো তৈরি করছে এই ইউরেনিয়াম, আর এই হচ্ছে ধীরগতি সম্পন্ন নিউট্রন। তাহলে বাবার ভর সবসময় বেশি হবে, যেটা থেকে তৈরি হচ্ছে তার ভর বেশি হবে, আর কারটা কম হবে যারা তৈরি হচ্ছে। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস, এই হালকা হালকা নিউক্লিয়াস গুলোর যে মোট ভর, সেটা ভারী মৌলের নিউক্লিয়াস আর নিউট্রনের মোট ভরের থেকে কম হয়। এবং এই ভর পার্থক্যটাই আইনস্টাইনের ইকুয়াল টু ডেল এম ইনটু সি স্কয়ার সমীকরণ অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়, যে শক্তিটাই এখানে উৎপন্ন শক্তির উৎস। এগুলো সব বানানো টেকনিক ভাই, বাপ হতা হে টেকনিক। আর এই শৃঙ্খল বিক্রিয়া বলতে গিয়ে একটা ঘটনা বলেছিলাম ব্যাচে, এখানে বলবো না, প্রচুর লম্বা হয়ে যাবে ভিডিওটা। আমাদের বাড়ির সামনের একটা ঘটনা, যারা জানিস নিচে কমেন্ট কর। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করো। এখানে দেখ সংযোজনের কেসটা বলছি, 1H1 হাইড্রোজেন 4টে নিতে হয়, তাহলে 4টে নিলাম। এগুলো যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করে বল? হিলিয়াম তৈরি করে। 4 আছে 2 আছে, হিলিয়াম তৈরি করলো, তার সাথে পজিট্রন তৈরি করে, কারণ দেখ নিচে 4 হতো নিচে 2 আছে, তাহলে দুখানা পজিট্রন তৈরি করলো, এই যে দুটো পজিট্রন হয়ে গেল, এবং তার সাথে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি করে, ইভেন গ্রেটার এনার্জি দ্যান বিভাজন। সংযোজনে বেশি এনার্জি তৈরি হয়। এবার কারণটা কি? কারণ ওই বাপ হতা হয়। এই যে হালকা হালকা নিউক্লিয়াস গুলো রয়েছে, এদের মোট ভরটা উৎপন্ন ভারী নিউক্লিয়াস এবং পজিট্রন এইসবের মোট ভরের থেকে বেশি হয়। এই ভরের পার্থক্যই আইনস্টাইনের ইকুয়াল টু ডেল এম ইনটু সি স্কয়ার দিয়ে শক্তিতে রূপান্তরিত হয়, যেটাই সংযোজনে উৎপন্ন শক্তি, নক্ষত্রগুলোর অভ্যন্তরের শক্তি, সূর্যের অভ্যন্তরের শক্তি। আলফা বিটা গামারও সে তুলনা করতে বলেছে রে ভাই। আরে আলফাটা কি? +2 একক ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম কণার স্রোত। আরে বিটাটা কি? নেগেটিভ আধানগ্রস্ত ইলেকট্রন কণার স্রোত। আরে গামাটা কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ভর বলে দিবি, আধান বলে দিবি, তারপর ভেদন ক্ষমতার তুলনা করতে বললে গামা সবচেয়ে পাতলা হয়, সুসুর করে চলে যেতে পারে যেখানে সেখানে ভেদ করে। তাহলে ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি কার? গামার, তারপরে বিটা, তারপরে আলফা। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি কার? আলফা, তারপরে বিটা, তারপরে গামা। সেফ সাইডে কে খেলছে? বিটা খেলছে, ঠিক আছে। নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন কেন ঘটানো হয়? নিউক্লিয় সংযোজনের জন্য না প্রচুর পরিমাণে এনার্জি দরকার পড়ে। ওই যে হালকা হালকা নিউক্লিয়াস গুলোকে জুড়তে প্রচুর পরিমাণ এনার্জি দরকার পড়ে। ওই প্রচুর পরিমাণ এনার্জিটা যোগান দেবে কে? যোগান দেওয়ার জন্যই নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। নিউক্লিয় বিভাজনে প্রথমে শক্তিটা উৎপন্ন হয়, সেই শক্তি কাজে লাগিয়ে সংযোজন হয় ভাই। পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত প্রধান দুটি নিউট্রন মডারেটর, বাবা এটা ছোট কি করে হয়ে গেছে। আচ্ছা কি নিউট্রন মডারেটর মানে নিউট্রনের গতিটাকে ধীরগতি করছে আর কি। দুটো হতে পারে, একটা গ্রাফাইট আর একটা ভারী জল হতে পারে। ভারী জল মানে হচ্ছে D2O। বিটা কণা হলো একটি ইলেকট্রন, তাহলে নিউক্লিয়াস থেকে এর নিঃসরণ কি করে ঘটে? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। দেখ খেয়াল করে দেখ, পুরো চ্যাপ্টারটা কিন্তু তোর একবার মাথার মধ্যে গেঁথে গেল। সেটা তুই ওই আলফা বিটা তেজস্ক্রিয়তার জায়গাটা বল। তেজস্ক্রিয়তা মানে কি? একটা ভারী নিউক্লিয়াস আছে, সেখান থেকে আলফা বিটা গামা জাতীয় রশ্মিগুলো বেরোচ্ছে, সেটা পরিবর্তিত হয়ে নতুন নতুন নিউক্লিয়াস গঠন করছে, এই তো তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয় রশ্মিগুলো নিঃসরণের ফলে কি কি ঘটনা ঘটছে? গামা নিঃসরণের ফলে কিচ্ছু হয় না, আলফা বিটার তোকে বলে দিলাম। তেজস্ক্রিয়তার ব্যবহার ওগুলো দিতে পারে, তেজস্ক্রিয়তার একক দিতে পারে।
সরি ফ্যাজানের সূত্র দিতে পারে, তেজস্ক্রিয়তা থেকে আর কি দেবে? আর কিচ্ছু দেয় না ভাই। আলফা বিটা গামা রশ্মি তুলনা দিতে পারে। তারপরে চলে আসছে ভর ত্রুটির জায়গা, ভর ত্রুটি দিল, বন্ধন শক্তি দিল, বিভাজন সংযোজন কি জিনিস, শৃঙ্খল বিক্রিয়া কি জিনিস, উৎপন্ন শক্তির উৎস, ব্যাস। আর কি আছে এখানে? বল রিভিশন হচ্ছে কি হচ্ছে না? পুরোটা মাত্র 10টা প্রশ্নই এনেছি, দেখ, কোনো ঘুরিয়ে ফেরানো প্রশ্ন নয়, এক্সাক্ট যেগুলো পরীক্ষায় আসে, এক্সাক্ট যেগুলো করলে রিভিশন হয়ে যাবে। আর প্রত্যেকটা চ্যাপ্টারে আনবো এগুলো। বিটা কণা হলো একটি ইলেকট্রন, তাহলে কেন নিউক্লিয়াস থেকে নিঃসরণ ঘটে? কারণ নিউক্লিয়াসের মধ্যে তো ইলেকট্রন থাকে না। অ্যাকচুয়ালি কি হয়, নিউট্রন যখন প্রোটন, তার সাথে ইলেকট্রন এবং তার সাথে অ্যান্টি নিউট্রিনো বলে একটা পদার্থ তৈরি করে, এই নিউট্রনটাই অ্যাকচুয়ালি পরিবর্তিত হয়ে 3টে পদার্থতে রূপান্তরিত হয়। এই রূপান্তরিত হয়ে যে ইলেকট্রনটা তৈরি করলো সেইটা নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, এটা প্রচন্ড গতিতে বাইরে বেরিয়ে যায় নিউক্লিয়াস থেকে, যেটাকে আমরা বিটা কণা রূপে ট্রিট করি, আর কিচ্ছু না। তারপরে 1 গ্রাম রেডিয়াম ব্রোমাইডের তেজস্ক্রিয়তা কি একই? তুই বল, নিজে বল। 1 গ্রাম রেডিয়াম আছে আর 1 গ্রাম রেডিয়াম ব্রোমাইড আছে। আরে 1 গ্রাম রেডিয়ামটার মধ্যে তো পিওর রেডিয়াম থাকবে রে ভাই। রেডিয়ামই তো তেজস্ক্রিয়, ব্রোমাইড কি তেজস্ক্রিয় নাকি? ব্রোমিন তেজস্ক্রিয় নাকি? আর কি বলে দিয়েছে? 1 গ্রাম রেডিয়াম ব্রোমাইড। এই 1 গ্রাম রেডিয়াম ব্রোমাইডের মধ্যে পিওর তো 1 গ্রাম রেডিয়াম থাকবে না, 1 গ্রাম রেডিয়ামের থেকে কম থাকবে, কারণ পুরোটা মিলিয়ে 1 গ্রাম হচ্ছে, তাহলে রেডিয়ামটা নিশ্চয়ই 1 গ্রামের থেকে কম। সুতরাং কার তেজস্ক্রিয়তা বেশি? অবশ্যই এর বেশি। নেক্সট, ফেজান ও সডির সূত্রটি লিখতে হবে। ফেজানের সূত্র আর সডির সূত্রটা কি অ্যাকচুয়ালি জানিস? এই যে আলফা বেরিয়ে গেলে তো ভর সংখ্যা 4 কমে, প্রোটন সংখ্যা 2 কমে। তোরা হয়তো দেখেছিস পর্যায় সারণীতে যে পরপর এলিমেন্টস গুলোকে সাজানো হয়, ধর আমি বলছি লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, এইসব যে পরপর আছে, তোরা আমাদের ফাউন্ডেশন ব্যাচের যে ক্লাসটা করেছিলাম সেটার মধ্যেও দেখেছিস, পুরো ইউটিউবের মধ্যে ওয়ান শট দিয়েছিলাম, সেটাও দেখেছিস। যে ধামাকা ব্যাচে যারা পড়ছিস চিন্তা করিস না, পুরো পর্যায় সারণী এমন করে রেডি করে দেবো, গল্প শেষ করে দেবো। পুরো প্রথমে পড়াবো পুরোটা, তারপরে ওই যত কোয়েশ্চেন এসছে পুরো ঘেটে শেষ করে দেবো, গল্প শেষ। ইউটিউবে প্র্যাকটিস সেশন আসবে, এই টপ 10 কোয়েশ্চেন যেগুলো হয় সেগুলো করে রিভিশন করাবো। তবে আমি বারবার করে বলছি, যদি পুরো মানে একটা কি হয় বলতো, একটা টিচারের একটা স্ট্র্যাটেজি থাকে। আমি এটা বলবো না যে ধামাকা ব্যাচের ফিস প্রচুর বেশি, কিন্তু যদি পারিস দুটোকে একসাথে মেনটেন করবি, ভৌত বিজ্ঞান নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই। রাখি এই যে এটা দিয়েছি 649, এতে ভর্তি হয়ে গিয়ে পুরো ক্লাসগুলো করবি পরপর, এবং তার সাথে ইউটিউবে অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা দেখবি, ওর বাইরে ভৌত বিজ্ঞানে কিছু লাগে না ভাই, আর কিচ্ছু তোকে চিন্তা করতে হবে না। তারপরে শুধুমাত্র এইটাই নয়, এই আমি এটা বলি না সচরাচর, বাট তাও বলে দিচ্ছি, আগে হয়তো 1-2 বার বলেছিলাম, 11-এ যখন এরপর অ্যাডমিশন হবে, এখান থেকে আবার 200 টাকা অফ হয়ে যাবে। তোদের 11-এর অ্যাডমিশনের ফিসটা বাকিদের থেকে 200 টাকা কম থাকবে। যারা এবারে ফাউন্ডেশন ব্যাচে পড়তো, ওরা যখন ধামাকা ব্যাচে ভর্তি হয়েছে, বাকিদের থেকে 200 টাকা কমেই ভর্তি হয়েছে। ওই কুপনটা ইনবিল্ট থাকে অ্যাপের মধ্যে, যখন অ্যাপ টু মানে আমাদের ব্যাচ টু ব্যাচ ট্রান্সফার হয়, 200 টাকার কুপন পেয়ে যায় ওখানে। তো তোরাও যখন 11-এর ব্যাচের মধ্যে অ্যাডমিশন করবি, 200 টাকা এমনি কমে যাবে, তার ফলে এখান থেকে 200 টাকা কমে এটা 449 এফেক্টিভ প্রাইস হয়ে গেল। এমনি 200 টাকাটা পরে পেয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, এটা বলতে নেই, বাট বলে দিলাম, কারণ এইভাবে কাউকে ভর্তি করা দেয়নি টাকার ব্যাপার দিয়ে। ভর্তি এমনি লোকে হয়, আর এমনি ওই জন্য ব্যাচটা সব থেকে বড় ব্যাচ হয়ে গেছে অ্যাডভেঞ্চার একাডেমি, এটা না বলি। এই যে সরল সূত্রটা কি, যখন আলফা কণাটা বেরিয়ে যায় তখন প্রোটন সংখ্যাটা 2 একক কমে যায়। এই যে 2 একক কমার ফলে কি হবে না, যে ধর আমি তোকে একটা জাস্ট সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। ধর আমি বললাম এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে, ই রয়েছে, ঠিক আছে। এটার ধর 3, এটার ধর 4, এটার ধর 5, এটার ধর 6, এটার ধর 7, জাস্ট এমনি নর্মাল লিখেছি কিন্তু। হ্যাঁ, ধর এখান থেকে আলফা কণা একটা বেরিয়েছে, তো যদি বেরোয়, দেখ প্রত্যেকটা মৌলের একটা সংখ্যা কিন্তু নির্দিষ্ট, যেটা তার নিজস্বতা, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। সবকিছু সেম হয়ে যেতে পারে, প্রোটন সংখ্যা কোনোদিন সেম হবে না দুটো মৌলের, কোনোদিন হবে না। তাহলে দুটো মৌলই সমান, তাহলে আইসোটোপ। যখনই 5 থেকে একটা আলফা বেরোবে, সঙ্গে সঙ্গে প্রোটন সংখ্যা 2 একক কমবে, আর কমলো মানে সে কিন্তু এবার সি হলো না, এ হয়ে গেল, মানে সে পর্যায় সারণীতে 2 ঘর বাম দিকে সরে চলে এলো। সে আর এই জায়গাটায় বসতে পারবে না, তাকে এখন এই জায়গাটায় বসতে হবে, কারণ তার আর 5 নেই, তার এখন 3 হয়ে গেছে। ওই জন্য সে পর্যায় সারণীতে 2 ঘর বাঁ দিকে সরে আসবে। যখন একটা বিটা বেরিয়ে যাবে, তখন প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে, তার মানে ও আর এখানে বসতে পারবে না, ওকে এখন বসতে হবে 1 ঘর ডান দিকে।
এই স্মরণ সূত্রটারই কথা বলা হয়েছে সডিফ্যাশনের স্মরণ সূত্র। এই হচ্ছে ব্যাপার, একটা আলফা বেরোলে দুবার বাঁ দিকে সরে যায়, একটা বিটা বেরোলে মূল অবস্থান থেকে একবার ডান দিকে সরে যায়। এই যে মূল ছিল তাকে জনক বলে, আর সেখান থেকে যেটা তৈরি হচ্ছে সেটাকে দুহিতা বলে। এই হচ্ছে ব্যাপার। চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহার, ওই তেজস্ক্রিয় কোবাল্ট 60 ক্যান্সার চিকিৎসার জন্য, টিউমারের ওই চিকিৎসাগুলোতে ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় আয়োডিন থাইরয়েড চিকিৎসায় ইউজ হয়, এইসবই ব্যাপার। ঠিক আছে। নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজনের মধ্যে কোনটিতে বেশি শক্তি উৎপন্ন হয় বলে দিয়েছি। পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা তৈরিতে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? পারমাণবিক বোমার জন্য নিউক্লিয় বিভাজন, হাইড্রোজেন বোমার জন্য নিউক্লিয় সংযোজন। অনেকে হয়তো বলতে পারে দাদা আমি দেখেছি হাইড্রোজেন বোমায় নিউক্লিয় বিভাজন লাগে। অ্যাকচুয়ালি তুই কি দেখেছি জানিস? প্রথমে তো নিউক্লিয় বিভাজনটাই করতে হয়, যে শক্তিটা তৈরি হলো সেটা দিয়ে সংযোজন করতে হয়। তাই অনেক বইতে লেখে হাইড্রোজেন বোমায় নিউক্লিয় বিভাজন সংযোজন দুটোই করতে হয়, বাট অ্যাকচুয়ালি কোনটা লাগে? নিউক্লিয় সংযোজন। যেটা না হলে হাইড্রোজেন বোমা তৈরি হবে না। ঠিক আছে, হয়েছে। তেজস্ক্রিয় ধাতুর খনিতে কোন গ্যাস পাওয়া যায়? হিলিয়াম গ্যাস পাওয়া যায়। কেন পাওয়া যায় একটু গেস করে বলতো জিনিসটা, যে হিলিয়ামই কেন পাওয়া গেল? আলফার সম্পর্ক আছে কিছু একটা। ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন করছি, তেজস্ক্রিয় যে সমস্ত এলিমেন্টস গুলো রয়েছে তারা সবশেষে কোথায় রূপান্তরিত হয়ে যায় সেটা একটু বলিস। তেজস্ক্রিয়তার এককগুলো একটু নিচে কমেন্ট করিস। আর কি? আর কিছু না। ঠিক আছে, রিভিশন হয়ে গেছে? রিভিশন হয়ে গেছে তোরে? কমপ্লিট। শৃঙ্খল বিক্রিয়া কেন বলে? একটা নিউট্রন গিয়ে মারলো, 3টে নিউট্রন তৈরি হলো। ওই 3টে নিউট্রন 3জনকে গিয়ে মারবে, সেখান থেকে আবার প্রত্যেকটা থেকে 3টে করে বেরোবে, তারা আবার গিয়ে অন্য কাউকে আঘাত করবে। এইভাবেই পরপর চলতে থাকবে। ওই যে একটা ইউরেনিয়ামকে গিয়ে যে আঘাতটা করলো, ওকে যে গিয়ে ওর নিউক্লিয়াসটার মধ্যে যে গিয়ে মারলো এরকম ভাবে, তবে নাকি 3টে বেরোলো। এবার ওই 3টে গিয়ে 3টে ইউরেনিয়ামকে গিয়ে মারবে, তো প্রত্যেকটা থেকে আবার 3টে করে বেরোবে। এই তো কনসেপ্ট ভাই। এত জটিল করলে জটিল হবে, সহজ ভাষায় পড়বি সহজ হবে। যেটা সহজে পড়া যায় সেটাকে কঠিন করিস না, তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, প্রপারলি পড়তে থাক। এরপর আবার নতুন চ্যাপ্টার আসছে। আর ফাউন্ডেশন ব্যাচে যে অর্গানিকটা করিয়েছিলাম সেটা দেবো নাকি? দেবো? কমেন্ট কর, কমেন্ট করে জানা। আর এরপরে বিগ ব্যাং 10 কি আসবে বল। টাটা, জয় ধামাকা।